বারবার ৩ বার। এবারও কেটে গেল লাইন। কেটে গেল নাকি কেটে দিল? সমর্পণকে সত্যিই সম্পর্কটা ছিঁড়ে ফেলতে চায়। সেলফোনটা হাতে নিয়ে ভোম হয়ে বসে রইল ঝিকমিক। ক্যান্টিনের ছেলেটা কখন চিকেন চাপ রেখে গেছে টেবিলে, ঝিকমিকের ভ্রূক্ষেপ নেই। মাঝে মাঝেই আনমনা হয়ে চোখ চলে যাচ্ছে মোবাইলের পর্দায়। অমনি বুকটা হু হু করে উঠছে। না, শালমল্লীরা যেটা বলেছিল সেটাই সত্যি। নির্ঘাত এখন মঞ্জিনীর নৌকায় ভিড়েছে সমর্পণ। আশ্চর্য, এইভাবে ঝিকমিককে ডিচ করলো? এইভাবে? টানা ৮ মাস ধরে তারা স্টেডি চলছিল। একদিনও তাদের মধ্যে কোনো লড়াই ঝগড়া হয়নি। অকাতরে সে কত উপহার দিয়েছে সমর্পণকে। সব কিছু হজম করে বেমালুম অ্যানাকোন্ডা বনে গেল, নাকি অজগর? পেট ভর্তি হয়ে গিয়েছে, এখন আর তাকাচ্ছেই না ঝিকমিকের দিকে। অত দামি একখানা ইতালিয়ান সানগ্লাস কিনে দিয়েছিল সমর্পণকে। টাকাটার জন্য বাবাকে কত টুপি টাপা দিতে হয়েছিল, তার এই প্রতিদান পেল ঝিকমিক? বিশ্বাসঘাতকতা? তোমার আরেক নাম কি সমর্পণ? নমস্কার। প্রত্যেকবারের ন্যায় আমরা আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন একটি গল্প। আমাদের এবারের গল্পটি সাহিত্যম প্রকাশনী কর্তৃক প্রকাশিত অচিন পাখি নামক গল্পগ্রন্থের অন্তর্গত একটি ছোট গল্প, রোদ চশমা। গল্পটির রচয়িতা লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। বাংলা সাহিত্যে একালের স্মরণীয় কথাকার হিসেবে সুচিত্রা ভট্টাচার্য বরণীয় একজন লেখিকা। বিষয় বৈচিত্র্যের পাশাপাশি আধুনিক ঋজু গদ্য ভাষাতেও তিনি এক আশ্চর্য কথাশিল্পী। এই সময়ের সামাজিক অবক্ষয়, মানবিক মূল্যবোধহীন প্রতিদিনের যে জীবন, তার মধ্যে যে যন্ত্রণা এবং হতাশা, পাশাপাশি জীবনযুদ্ধে জিতে যাওয়ার যে চিরকালীন আকাঙ্ক্ষা, সবকিছুই তার লেখায় ও রেখায় আমরা দেখতে পাই। বাঙালি পাঠকের মনে অত্যন্ত প্রিয় লেখিকা তিনি। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলির যেমন কোনো জুড়ি নেই, ঠিক তেমনি তার ছোট গল্প। সেখানেও তিনি একাই একটি কাল, একটি সময় এবং অন্যতম প্রধান। তো চলুন শুরু করা যাক আমাদের এবারের বিশেষ নিবেদন, রোদ চশমা। ক্যান্টিনে আজ তেমন ভিড় নেই। একই শনিবারের বিকেল, তাই আজ ভারত বনাম পাকিস্তানের ওয়ানডে। কার দায় পড়েছে 4:30 অবধি কলেজে বসে থাকার? নেহাত ঝিকমিকের আজ পা সরছে না, নইলে সেও তো কখন হাওয়া হয়ে যেত। বিষণ্ণ মুখে ঝিকমিক চপ ভাঙল। চামচটা করে সবে মুখে পুড়েছে, কোত্থেকে হঠাৎ সামনে নিবেদন। উল্টো দিকে বসতে বসতে বলল, কিরে, সে কো বিষ খাচ্ছিস নাকি আজকাল? ঝিকমিক উত্তর দিল না, মুখভঙ্গি করল সামান্য। এমনিতে নিবেদন ছেলেটা খারাপ নয়, তবে বড্ড বেশি গায়ে পড়া, একটু বোকা বোকাও। ঝিকমিকের ওপর তার ভালোই দুর্বলতা আছে। ইন্টু পিন্টু করার জন্য তো ছোক ছোক করছে সারাক্ষণ। মাঝে মধ্যে নিবেদনকে খারাপও লাগে না, আবার কখনো কখনো ওর ফেবিকল হালচালে ঝিকমিকের গা জ্বলে যায়। তা তোর আজ অ্যাপোটেপো নেই? গোলগাল মুখের নিবেদন চোখ জোড়া পিট পিট করছে। ঝিকমিক কোমড়া গলায় বলল, জেনে তুই কি করবি? দাঁত দেখাচ্ছ কেন বস? মনে হচ্ছে আজ মুডটা ভালো নেই। বুঝছিসই যখন পিন মারছিস কেন? তোমাকে ফিউজ দেখলে আমারও যে বুকটা পিন পিন করে বস। নিবেদনের স্বরে আচমকা মাখন। কি হয়েছে রে ঝিক? বল না, কি হয়েছে রে? ঝাঁঝালো চোখে একবার নিবেদনকে দেখেই চোখ সরিয়ে নিল ঝিকমিক। আহা, চেপে রেখে লাভ আছে? বরং একটু ঝেড়ে কাশ, দেখবি মনটা অনেক হালকা হবে।
বেশি খ্যান খ্যান করতে হলো না, দু চারবার বলতেই ঝিকমিকের বুকের ভেতরে জমা বাষ্পটা বেরিয়ে এলো। গড় গড় করে উগড়ে দিল সমর্পণের সাম্প্রতিক কীর্তিকলাপ। কিভাবে সে ঝিকমিককে ডচ করে করে বেরিয়ে যাচ্ছে, রিভার্স সুইপ মেরে কিভাবে দূরে ঠেলে দিচ্ছে ঝিকমিককে। আর এখন ঢিপ কপালে খুশকি চুল, ওই মঞ্জিনীর জন্য সমর্পণ কতটা ফিদা, সব কিছুই বলল সে। শেষের দিকটা তো গলাটা রীতিমতো ধরে এলো ঝিকমিকের, ফোঁচ ফোঁচ নাকও টানল বার কয়েক। নিবেদনও ভারী ব্যথিত হয়ে পড়েছে, কাপা কাপা গলায় বলল, আমি জানতাম কি জানতি? এই ঠিক এরকমই কিছু একটা পরিণতি হবে। সমর্পণের মতো একটা থার্ড গ্রেড ফ্ল্যাটে তুই কি করে মজলি কে জানে। আমি যে তোকে কতবার সাবধান করেছি, একটুও পাত্তা দিসনি আমার কথায়। ঝিকমিক কিছুক্ষণ চুপ, নিথর। মনোবেদনাটা নামিয়ে দিয়ে বুকের হুহু ভাব একটু কমেছে বটে, তবু চিনচিনে একটা কষ্ট যেন রয়েই গিয়েছে। নিবেদন ফস করে জিজ্ঞেস করলো, তো তোরা কতদূর এগিয়েছিলি? মানে? ঝিকমিক থতমত। মানে ইউ ডোন্ট মাইন্ড, মানে তোদের সম্পর্কটা এখন ঠিক কোন স্টেজে? কি হবে জেনে? না, জেনে কোনো লাভ নেই, আই এম জাস্ট কৌতূহল। নিবেদন সোজা হয়ে বসল। থাকবে, যাক, পাস্ট ইজ পাস্ট। জীবনটাকে তুই এবার নতুনভাবে স্টার্ট কর, বুঝলি? আমার আর কিছু ভাল লাগছে না রে, মরে যেতে ইচ্ছা করছে। বালাই ষাট, মরবি কেন? নিবেদন একগাল হাসল, তারপর গাঢ় স্বরে বলল, আরে ম্যা হু না। নিবেদনের এই কথাটায় যেন একটা জাদু ছিল। চমকে তাকিয়েছে ঝিকমিক। এই প্রথম ছেলেটার চোখ দুটোকে গরুর চোখ মনে হচ্ছে না। অর্ধেক চপ ভেঙে নিবেদনের দিকে বাড়িয়ে নিচু গলায় বলল, নে শেয়ার কর। গত 6 মাসে অনেকটাই বদলে গিয়েছে ঝিকমিক। সমর্পণের শোকও জুড়িয়েছে অনেকটাই, এতটাই ঠান্ডা যে রীতিমতো স্বর পড়েছে তাতে। এখন নিবেদনই তার ছায়ার সঙ্গী। দুজনে একসঙ্গে ঘুরছে যত্রতত্র, নন্দন, একাডেমি, লেকের পাড়, গঙ্গার ঘাট। মাঝে তো একদিন বিনা কারণে ভিড় লঞ্চে চেপে বেলুর চক্কর মেরে এলো দুজনে। সারাক্ষণই চলছে কপত কপতির মতো সুধা বিনিময়। নিবেদনে বকবক করে বেশি, তবে শুনতে মন্দ লাগে না ঝিকমিকের। মনে হয় এই একটি মাত্র ছেলের চোখে তো অন্তত সে স্বর্গের অপ্সরী। বুঝিবা তার জন্যই আকাশ থেকে মস্ত চাঁদটাকেও পেরে আনতে পারে নিবেদন। তবু যে কেন হঠাৎ হঠাৎ উদাস হয়ে যায় মন। হয়তো কোনো আইসক্রিম পার্লারে ঝিকমিকের আঙুল নিয়ে খেলা করছে নিবেদন। ঝুপ করে ঠিক তখনই কোথা থেকে যেন হানা দেয় সমর্পণ, সশরীরে নয়, স্মৃতি হয়ে। আহা, সমর্পণটা কি দারুণ ম্যানলি ছিল। 6 ফুট ছুঁই ছুঁই হাইট, চওড়া কাঁধ, বাউন্সি চুল। চোখে চোখ রেখে যখন তাকিয়ে থাকতো, বুকে যেন ক্যাটরিনার দাপাদাপি। মোটর বাইক চালাতে কি জোরে! ঝিকমিক যেন উড়ছে, রকেট করে তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে সমর্পণ। এখন মোটর বাইকের সেই ব্যাক সিট মঞ্জিনীর দখলে। স্রেফ গায়ের রং ফর্সা বলে ঝিকমিককে কোনোই মেনে দিল ওই ঠিপ কপালি। ঝিকমিকের এই ক্ষণিক ভাবান্তরগুলো কিন্তু নিবেদনের চোখ এড়াতো না। এই তো সেদিন বোটানিক্যাল গার্ডেনের অর্কিড হাউসের শুনশান নির্জনতায় ঝিকমিককে চুমু খাবার উপক্রম করছিল। হঠাৎ দেখল ভারী অন্যমনস্ক হয়ে গেছে ঝিকমিক। তার চোখ দুটো যেন নিবেদনকে ছাড়িয়ে চলে গিয়েছে অনেক দূরে, অন্য কোনো দেশে। নিবেদনের মেজাজটা ঝুল খেয়ে গেল। বেজার মুখ করে বলল, এই তোর ব্যাপারখানা কি বলতো? কি হয়েছে তোর? মাঝে মাঝে এরকম মেঘলা হয়ে যাচ্ছিস কেন? ঝিকমিক আরও উদাস স্বরে বলল, কই না তো। বললেই হলো। নিবেদন ঝিকমিকের কাঁধে হাত রাখল,
জেরার ভঙ্গিতে বলল, তুই এখনো ওই সমুর আজকেলটাকে ভুলতে পারিসনি, তাই না? জোর গলায় অস্বীকার করতে পারল না ঝিকমিক। অস্ফুটে বলল, হয়তো। আরে দেখ, এরকম করলে তো চলবে না, তোকে ভুলতেই হবে। চেষ্টা তো করছি। শোন, ভোলার একটা প্রসিডিওর আছে না, অনেক সিস্টেমেটিক্যালি ব্যাপারটাকে এগোতে হবে। কিরকম? দেখ, তোদের মধ্যে যে লিঙ্কগুলো ছিল সেগুলোকে একদমই ছিঁড়ে ফেল। আরে তুই তো ওকে অনেক গিফট টিফট দিয়েছিলি, তাই না? ঝিকমিক ফোঁস করে একটা শ্বাস ফেলল। তা দিয়েছি। তো সবচেয়ে দামি জিনিস কি দিয়েছিস ওকে? ঝিকমিক মনে মনে ভাবল, আমার হৃদয়। মুখে বলল, একটা ইতালিয়ান সানগ্লাস, ওই 1800 টাকার মতো পড়েছিল। গুড। স্ট্রেট সমুর কাছে যা, গিয়ে ওই সানগ্লাসটা ফেরত নিয়ে আয়, আর তারপর তুই ওটা আমাকে দে। সমুকে দেওয়া সবচেয়ে দামি উপহারখানা যদি আমি চোখে পড়ে ঘুরি, তবে দেখবি সমুর উপর সমস্ত মোহমায়া তোর কেটে যাচ্ছে। যা, তা হয় নাকি? আরে হয় হয়, দেখ না, একবার ট্রাই করেই তো দেখ। 2-1 সেকেন্ড ভাবল ঝিকমিক, বলল, কিন্তু দেওয়া জিনিস ফেরত চাইবো? অফকোর্স, ও যদি তোকে মনটা দিয়েও ফেরত নিয়ে নিতে পারে, তুই সামান্য একটা সানগ্লাস সেটা ফেরত চাইতে পারবি না রে ঝিক? নিবেদন আরও একটু ঘন হলো ঝিকমিকের কাছে। অনুনয়ের স্বরে বলল, ওই সানগ্লাসটা তুই আমায় এনে দে না রে ঝিক, নইলে আমাদের সম্পর্কটা যে দানা বাঁধবে না। ঝিকমিক দ্বিধা মেশানো স্বরে বলল, দেখি। হুম, আরে দেখি না, ডু ইট জাস্ট ঝটপট। শোন, আমার কাছে খবর আছে সমু দিল্লি কেটে পড়ছে, তার আগেই এই ফয়সালাটা সেরে ফেল, বুঝলি? মনের সঙ্গে প্রচুর লড়াই চালিয়েও সমর্পণের কাছে যেতে পারল না ঝিকমিক। ওভাবে কি দেওয়া জিনিস ফেরত চাওয়া যায় নাকি? পরের জন্মে তাহলে কালীঘাটের কুকুর হতে হবে না? তবে নিবেদনকেই বা সে দুঃখ দেয় কি করে? তাকেও একখানা সানগ্লাস তো কিনে দিতেই হয়। দিল। অবিকল একই রকম দেখতে, গায়ে সেই একই রকম ইটালিয়ান কোম্পানির লেভেল, শুধু একটাই যা পার্থক্য, জিনিসটা নকল, সস্তার, ধর্মতলার ফুটপাত থেকে কেনা। তা সেই নকল রোদ চশমাতে নিবেদন বেজায় আহ্লাদিত। আসল নকলের তফাৎ সে থোড়াই বোঝে। রঙিন কাঁচের আড়াল থেকে ঝিকমিকের আনমোনা ভাবটাই আর তার চোখে পড়ে না। দেখতে দেখতে পার হয়ে গেল আরও 3টে বছর। নিবেদনের সঙ্গে ঝিকমিকের বিয়ে হয়েছে সদ্য। ঠিক সদ্য নয়, মাস 5 তো হলোই। সিমলা মানালিতে হানিমুন সারা, এখন দুজনেই মন দিয়েছে কাজে কর্মে। হঠাৎ এক বিকেলে সমর্পণের সঙ্গে দেখা। গড়িয়াহাটে শপিং করতে এসেছিল ঝিকমিক। একখানা বাহারে বেডশিট কিনে দোকান থেকে বেরোচ্ছে। সামনে সমর্পণ, পড়ন্ত রোদে চোখে সেই সানগ্লাস। ঝিকমিক পলকের জন্য হকচকিয়ে গেল। পাশ কাটিয়ে বেরিয়ে যাবে কিনা ভাবছিল, সমর্পণই রাস্তা আটকেছে। Hi chicks, how is life? অগত্যা ঝিকমিককে দাঁড়াতেই হয়, কথাও বলতে হয়। ঝিকমিক পলকা হাসল। মন্দ কি? শুনলাম তোমরা নাকি বিয়ে টিয়ে করে ফেলেছ। সেই নিবেদনকেই বিয়ে করলে, আলু ভাতে মার্কাটাকে। ভুলটা কি করেছি? আর যাই হোক, নিবেদন 420 নয়। ঝিকমিক ভেবেছিল কথাটার প্রতিক্রিয়ায় নির্লজ্জের মতো হাহা করে হেসে উঠবে সমর্পণ, কিন্তু তেমন ঘটল না। সমর্পণ যেন চুপসে গেল একটু, শুকনো মুখে বলল, তুমি এখনো আমার ওপর চটে আছো, তাই না? না তো, পাস্ট ইজ পাস্ট। হুবহু নিবেদনের মতো করেই কথাটা বলল ঝিকমিক। তেরচা চোখে জিজ্ঞেস করল, তোমার কি খবর? কবে বিয়ে করছো মঞ্জিনীকে? সমর্পণ দুদিকে মাথা নাড়ল।
করছি না। ও, তার মানে ওকেও ল্যাং মারলে? না, বিশ্বাস করো, কি যে হলো সম্পর্কটা ঠিক টিকলো না। রোদ চশমাটা খুলে নিয়েছে সমর্পণ, দোলাচ্ছে অল্প অল্প, মৃদু গলায় বলল, আসলে ওর মধ্যে ঠিক তোমার মতো চার্ম নেই। মস্কা মারছো? না না, বিলিভ মি, তোমার কাছে আমি মিথ্যে বলবো না। মঞ্জিনী ছাড়াও আরও 2-4 জন এসছে আমার জীবনে, কিন্তু কিন্তু ইউ আর ডিফারেন্ট জিক। আমি তোমাকে সত্যিই খুব মিস করি। ঝিকমিকের গাটা শিরশির করে উঠল। সমর্পণের ডায়লগবাজি বিশ্বাস করার কোনো মানেই হয় না। তবু যে কেন দুঃখী দুঃখী মুখখানা দেখে মায়া জেগেছে বুকে, নাকি এ মায়া নয়, অন্য কিছু। একটা ভারী দীর্ঘশ্বাস ফেলল সমর্পণ। ক্ষণিক দেখল আকাশটাকে, তারপর রোদ চশমাটা ফের পরে নিয়ে বলল, বাই দ্য ওয়ে, তুমি নিশ্চয়ই হ্যাপি হয়েছো ঝিক। ঝিকমিক মনে মনে ভাবল, কি করে হব? আসল রোদ চশমাটা যে তোমার কাছেই রয়ে গেল। গলায় নকল উচ্ছলতার হিল্লোল তুলে ঝিকমিক বলল, আমি সুখী, ভীষণ সুখী। মেঘে মেঘে গেল বেলা অবিরত, হলো না বলা কথা ছিল কত। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন আমাদের পর্ণমোচী পরিবারের এবারের বিশেষ নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প রোদ চশমা। গল্পটির সূত্রধার ছিলাম আমি, অর্ণব। গল্পকথকের ভূমিকায় ছিল অঙ্কিতা। গল্পের কেন্দ্রীয় চরিত্র ঝিকমিকের ভূমিকায় অনুষ্কা এবং নিবেদন ও সমর্পণের ভূমিকায় যথাক্রমে অভিজিৎ ও কৃষ্ণেন্দু। এছাড়াও গল্পটির ধ্বনি পরিকল্পনায় আমাদেরকে বিশেষভাবে সহায়তা করেছে মোহাম্মদ হাবিব। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে আমাদের একটাই অনুরোধ, যদি আমাদের এই গল্পটি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটি জানান। এবং এই ধরনের নিবেদন আরও বেশি করে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পর্ণমোচীকে। ধন্যবাদ।